গত মাসে আরবের বেশ কয়েকটি দেশে প্রাকৃতিক দুর্যোগ আমরা দেখতে পেয়েছি, অর্থাৎ বন্যা হয়েছে। প্রথমে আমরা দেখতে পেয়েছি ইউনাইটেড আরব আমিরাত বা দুবাইতে ব্যাপক বন্যা এবং জলোচ্ছ্বাস। পরে আমরা দেখতে পেয়েছি সৌদি আরবের মদিনাতে জলোচ্ছ্বাস হয়েছে, বন্যা হয়েছে। এবং সর্বশেষ আমাদের পার্শ্ববর্তী আফগানিস্তানে এ ধরনের ভয়াবহ বন্যা দেখতে পেয়েছি। বলা হয় এই দেশগুলো মুসলিম প্রধান, এবং যেহেতু মুসলিম প্রধান তাই এই দেশগুলো নিয়ে মাতামাতি মোমেনদের মধ্যে থাকাটাই স্বাভাবিক। যথারীতি তারা মাতামাতি করেছে। বাংলাদেশের মোমেন মুসলমানরা বলেছে দুবাইতে বন্যা হয়েছে মন্দির বানানোর অপরাধে, আল্লাহ রাগ করে দুবাইয়ের উপর গজব নাজিল করেছেন। আবার সৌদি আরবের বেলায় বলেছে যে সৌদি আরবের যে বর্তমান প্রিন্স সালমান সে নাচ গানের ব্যবস্থা করেছে, প্রচুর সিনেমা হল বানিয়েছে, তাই আল্লাহ ওইখানে গজব দিছে। আবার এই দিকে আফগানিস্তান সন্ত্রাসী তালেবানদের দ্বারা শাসিত, সেই সন্ত্রাসী তালেবানদের নাকি আল্লাহ আবার খুব পছন্দ করে। তো সেইখানে বন্যা হইল কেন? এটা নিয়ে কিন্তু মোমেন মুসলমানদের কোনো কান্নাকাটি নাই, কোনো কথাবার্তা নাই, কোনো আলোচনা নাই। আমরা যদি ক্ষয়ক্ষতির ব্যাপারটি বিবেচনা করি তাহলে আকাশ পাতাল পার্থক্য সৌদি আরব এবং দুবাইয়ের সাথে আফগানিস্তানের। আফগানিস্তানে ৩০০-র বেশি এই বন্যায় নিহত হয়েছেন, হতাহতের সংখ্যা অগণিত। আবার দুবাই এবং সৌদি আরবে মাত্র কয়েকজন হতাহত হয়েছেন, এবং তারা আর্থিকভাবে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা তারা খুব সহজে কাটিয়ে উঠতে পারবে। এটা আপনারাও জানেন তাদের টাকা পয়সার পরিমাণ কোন পর্যায়ে রয়েছে। আমরা এই ঘটনা থেকে কি বুঝলাম? বাঙ্গু মোমেনরা বা অন্যান্য আন্তর্জাতিক মোমেনরা সুবিধা অনুযায়ী ফতোয়া দেয়। তারা তাদের মতাদর্শের বাইরের ব্যক্তিদের বিভিন্নভাবে অবজ্ঞা বা ঘৃণা ছড়ানোর উদ্দেশ্যে বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে থাকে। একই কাজ ওরা আমার ক্ষেত্রেও করেছে। আপনারা ইতিমধ্যে নিশ্চিত হয়েছেন বা আমি পোস্টের মাধ্যমে আপনাদেরকে নিশ্চিত করেছি যে বাংলাদেশের সাইবার সন্ত্রাসীদের গোড়া থেকে নিশ্চিহ্ন করা হচ্ছে, এবং সেই ধারাবাহিকতায় আপনারা কয়েকজন সো কল্ড হ্যাকার স্প্যামারদের করুণ অবস্থা দেখতে পেয়েছেন। পুলিশ সুপার রাজীব ফারহানের যে চেলারা রয়েছে বা তার যে গ্যাং রয়েছে, সেই গ্যাংয়ের অনেকগুলো সাইবার সন্ত্রাসীদের অ্যাকাউন্ট পেজ অনেকদিন আগেই নষ্ট হয়েছে। তাদের মধ্যে ফাতিনের পেজ, ফাদাক, ফাহিম, বেহজাদ, আরও জানি কি আরও কয়েকটা আছে। এদের বেশ কয়েকটার পেজ এবং প্রোফাইল ফেসবুক মুছে দিয়েছে। গতকালকে দেখতে পেয়েছেন আর এক ফাফরবাজ লালরনি, তার পেজ সহ আরও বেশ কয়েকটি, অর্থাৎ মোটমাট 50টার বেশি সাইবার সন্ত্রাসীদের পেজ এবং প্রোফাইল চিরজীবনের জন্য ফেসবুক মুছে দিয়েছে, এবং ফেসবুকে আমি তাদের ব্যাপারে অবগত করেছি। এটা অভিযোগ নয়, অবগত করেছি। আমি ম্যানুয়ালি যে তাদের রিপোর্ট মারি নাই। তারা যেভাবে চুরি চামারির মাধ্যমে মানুষের ক্ষতি করে, মানুষের পেজে বা প্রোফাইলে হানা দেয়, সেরকম আমি কিছুই করিনি। তাদের সন্ত্রাসটা জাস্ট তুলে ধরেছি। তো এই ঘটনায় বাঙ্গু সাইবার সন্ত্রাসীরা এক অভিনব ধুরন্ধরের আশ্রয় নিয়েছে। তারা দাবি করছে আমি মেটাকে পয়সা দিয়ে তাদের পেজ প্রোফাইল মুছে দিয়েছি। প্রথম কথা হচ্ছে যে মেয়েটা আমার কাছ থেকে পয়সা নিতে যাবে, এত গরিব হয়ে গেছে আর আমার এত টাকা হয়ে গেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মেয়েটা কি বাংলাদেশের ওই ট্রাফিক পুলিশ, নাকি এই রাজীব ফারহানের মতো ধান্দাবাজ কোনো পুলিশ যে টাকা খাইয়ে সব কিছু করে দেবে? মেয়েটায় যারা চাকরি করে তাদের চাকরি দেওয়ার সময় ওই কোম্পানি কি শর্ত দেখিয়ে সই করায় জানা আছে? এই অশিক্ষিত বাঙ্গু স্পামাররা জানবে কি করে? যাই হোক, প্র্যাকটিক্যাল কথায় আসি। তারা এই ধরনের একটা গুজব ছড়িয়েছে বা নিজেদেরকে হামবড়া ভাব দেখানোর জন্য এই কথাবার্তাগুলো বলেছে, কারণ তাদের এমনিতেই কিন্তু এই সমাজে কোনো মান সম্মান নাই। কিন্তু যে ফাফরবাজি করে যে আমি অমুক, সকালে উঠে দেখবে আইডি নাই, হ্যাঁ এই করে ফেলবো সেই করে ফেলবো, আমি অমুক তমুক, এই যে ফাফরবাজি এতদিন ধরে করেছে, এখন তো তাদের মুখের উপরে ঝামা ঘষে দিয়েছি। তারা এখন তাদের মুরিদদের কি বলবে? তারা তো 200 টাকা 500 টাকায় কোর্স করায় তাদের মতো সাইবার সন্ত্রাসী বানানোর জন্য, বা একে ওকে হুমকি দেয়। সেই সকল ফাফরবাজি নিমিষেই যেহেতু ধ্বংস হয়ে গেছে, তাই তাদের ইজ্জত রক্ষার জন্য এই মিথ্যার আশ্রয় নিয়েছে। তারা এগুলোর মাধ্যমে বোঝাতে চায় যে না, আমরা তো বিশাল একটা হুনু, আমাদেরকে আসলে টাকা দিয়া নিশ্চিহ্ন করছে। লজ্জা হয় না তারা নিজেদেরকে এত এত সাইবার এক্সপার্ট বলে? দেখবেন যে এই প্রোফাইল লেখা সাইবার এক্সপার্ট, সাইবার সিকিউরিটি এক্সপার্ট। নিজের আইডি নিজের পেজ উদ্ধার করতে পারে না তারা আবার মানুষেরটা করবে। তো এই প্রক্রিয়াটা আসলে অনেক দীর্ঘ। কেন এই সাইবার সন্ত্রাসীদের আমি ধরলাম, কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলাম, আগে কেন নিলাম না, এখন কেন নিলাম, বা এখনও অনেকগুলো সাইবার সন্ত্রাসীদের পেজ অ্যাক্টিভ রয়েছে, অ্যাকাউন্ট অ্যাক্টিভ রয়েছে, এগুলো নিয়ে নানান ধরনের প্রশ্ন। চলুন আমরা একে একে সেই বিষয়গুলো জানি। আমি অতীতে এগুলো বলার প্রয়োজন মনে করি না, কিন্তু আমি দেখেছি সাইবার সন্ত্রাসীরা তারা বেশ চিন্তায় আছে যে কেমনে হইল এটা।
কিভাবে সম্ভব? তো তারাও একটু জ্ঞান অর্জন করুক এবং যারা ভিকটিম আছেন তারাও এই ঘটনা থেকে অনেক কিছু জানতে পারবেন। চলুন আমি ধাপে, ধাপে আপনাদের বলছি। ১ম কথা, আমি ফেসবুককে কোনো টাকা দেইনি। ফেসবুক কেন? কোনো প্ল্যাটফর্মকেই কোনো টাকা দেই নাই, কারণ ওই পরিমাণ টাকা আমার কাছে নাই এবং এইসব প্ল্যাটফর্ম টাকা খেয়ে কাজ করে এমন কোনো প্রমাণও কেউ দেখাইতে পারবে না। আমি কোথাও দেখি নাই। তারা বলছে আমি ফেসবুকের অফিসে যাইয়া অভিযোগ করি। ফেসবুকের অফিস কি ওই গ্রামীণফোনের বা বিকাশের মতো কাস্টমার সার্ভিস নাকি? আপনি তাদের ওই আউটলেটগুলোতে যাবেন আর আপনার অভিযোগ শুনবে, তারপরে তারা যাচাই-বাছাই করে ঠিক করে দেবে। মানে এই মূর্খদের এই বেসিক ধারণাটাই নাই যে এরকম অফিস কোনো ইউজারকে এন্টারটেইন করে না। আর যদি করতো, তাহলে আমাদের দেশের বাইরে তো বিভিন্ন দেশে অফিস আছে এবং বাংলাদেশের এই সাইবার সন্ত্রাসীরা তো তাদেরকেও টার্গেট করেছে। আমাদের পার্শ্ববর্তী দেশের কনটেন্ট ক্রিয়েটরদেরকেও তো টার্গেট করেছে। তো তারা কেন অফিসে যায় নাই? তারা কেন তাদের পেজ বা অ্যাকাউন্টগুলো ঠিক করতে পারে নাই? বা যদি কেউ আমেরিকায় অবস্থান করেন, কেউ কানাডায় অবস্থান করেন বা ইউরোপে অবস্থান করেন, তাদেরও তো এরা ক্ষতি করেছে। তারা কি সেটা অফিসে গিয়ে সমাধান করতে পেরেছেন? এমন কোনো অপশন আছে কিনা আমার জানা নেই। বাট তারা এগুলো বলে। যদি একটু ভেবে দেখেন যে এদের এই পুরো সিন্ডিকেটটা আমি অনুধাবন করার চেষ্টা করেছি এবং আইনানুগ ব্যবস্থা নিয়েছি। কিভাবে? আমার ক্ষতি এরা বোধহয় ২০১৬-১৭ সাল থেকে করছে। ১ম সত্যি কথা আমার খারাপ লাগতো যখন একটা পেজ নষ্ট হয়ে যেত, যখন একটা YouTube চ্যানেল নষ্ট হয়ে যেত। আবার একটা খুলতাম। এর কয়েক মাস পরে আমার অভ্যেস হয়ে গেছে যে আমি ধরেই নিয়েছি যে আমার আদর্শিক এই যে অবস্থান, এখানে আমি থাকতে গেলে, কথা বলতে গেলে আমার Facebook প্রোফাইল, YouTube চ্যানেল নষ্ট হবে। আমাকে আবার নতুন করে খুলতে হবে। আমি সেগুলোই করছিলাম। এইভাবে চলছিল। প্রায় ১ বছর আগে দেখলাম আমার খুব কাছের একজন ব্যক্তি, তার নাম আলী ইবনে সাত্তার। আপনারা তাকে অনেকেই চেনেন। আমার এবং রাহুলের যে ডিবেটটি হয়েছিল সেটার তিনি সঞ্চালক ছিলেন। এই ব্যক্তিটি একজন মুসলমান এবং প্রচণ্ড পরিমাণে তাঁর ধর্মকে ভালোবাসেন, বিশ্বাস করেন, প্রচার করার চেষ্টা করেন। তিনি আমার ফ্রেন্ড লিস্টে আছেন যেহেতু দেখলাম কি কোনো এক স্প্যামার আমার কোনো একটি কনটেন্ট ডিলিট করেছিল ভুয়া রিপোর্ট করে। তিনি সেটা বেশ আগ্রহ নিয়ে আনন্দের সাথে শেয়ার করেছেন। তখন আমার টনক নড়েছে যে না, এই কাজগুলো বেশি দিন হতে দেওয়া যায় না। এরপরে আমি স্প্যামারদের নিয়ে পড়াশোনা শুরু করলাম। এই কথা শুনে আবার স্প্যামাররা ভাবতে পারে যে আমি তাদের মতো স্প্যামিং শুরু করছি, ৳৫০০ দিয়ে কোর্স করছি। মানে এরা তো মূর্খ। এদের মানে হিতাহিত জ্ঞান নাই, তাই বিস্তারিত বলতে হবে, বলছি। আমি কয়েকদিন ৪ দিন বোধহয় আমি তাদের মনিটর করলাম যে এরা কি করে। আপনি যদি কারোর ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে চান তাহলে তাকে নিয়ে পড়াশোনা করতে হবে। জানতে হবে সে কোন পথে হাঁটে। না জেনে আপনি কিছুই করতে পারবেন না। আমি দেখলাম এরা কিভাবে এই ধুরন্ধরি করে, কোথায় তাদের পদচারণ, হ্যাঁ? তারা কোথায় এগুলো প্রচার করে সব ভালো করে বুঝলাম। এর মধ্যেই একটা ভালো কাজ হয়েছে। মানে আমি এগুলো ডকুমেন্টগুলো আমি সংরক্ষিত করেছি। ওরাই আমার একটা সোশ্যাল সাইটের বেশ কিছু কনটেন্ট ডিলিট করে ফেলেছে, সাইবার সন্ত্রাসীরাই। তারপরে আমি যেহেতু ইতিমধ্যে ওদের নিয়ে পড়াশোনা করে ফেলেছি, কোথায় গেলে কি হবে আমি বুঝে গেছি, তাই আমি আদালতের দ্বারস্থ হলাম। নিম্ন আদালত থেকে শুরু করে উচ্চ আদালত। আমি সর্বশেষ রায় পেলাম। আদালত আমার পক্ষে রায় দিলেন। এই কনটেন্টগুলোর রাইটস আমার এবং আমি ক্ষতিগ্রস্ত হয়েছি এবং যেই প্ল্যাটফর্মে ক্ষতিগ্রস্ত হয়েছি সেই প্ল্যাটফর্মকে এইভাবে আমাকে জরিমানা দেওয়ার নির্দেশ দিলেন এবং আমার কনটেন্টগুলো রিস্টোর করার নির্দেশ দিলেন। আদালতের রায়, তাও আবার উচ্চ আদালত। সেই প্ল্যাটফর্ম আমার সাথে বসলেন, আমাকে জরিমানা দিলেন এবং আমার সেই সোশ্যাল সাইটটি ঠিক করে দিলেন। যেহেতু এই জরিমানা বা সার্বিক চুক্তির একটা অংশ যে আমি তাদের নাম ডিসক্লোজ করতে পারব না, তাই আমি করছি না। যারা এই বিষয়ে অভিজ্ঞতা তারা বুঝে যাবেন যে আমি কি বলছি। খুব ভালো কথা, জরিমানা পেলাম, সবকিছু ঠিক হলো। এরপরে কি করলাম? এই যে আপনারা যে ক্যামেরা আমাকে দেখতে পাচ্ছেন, এই ক্যামেরাটাই কোন মডেলের, এটার দাম কত, কি লেন্স ব্যবহার করছি বা আমি যদি আপনাদের একটু দেখাই ভিডিও করেও যে আমার ক্যামেরার পেছনে কেউ নেই। আপনারা দেখতে পাচ্ছেন আমি দুটোই একসাথেই দেখাচ্ছি। আমার ক্যামেরার পেছনে কেউ নেই। তো আমি একাই এটা নিয়ন্ত্রণ করি, আমি একাই এডিট করি। কিছুক্ষণ পরেই আমি এডিট করে আপলোড করে ফেলবো। আমার কাছে কি এমন এডিটিং ডিভাইস আছে, ল্যাপটপ বা ডেস্কটপ, কোন পর্যায়ের যে আমি এত দ্রুত রেন্ডার করে ফেলতে পারি? যারা এই কাজগুলোর সাথে যুক্ত তারা বুঝতে পারবেন। এত দামি ইকুইপমেন্ট আমি বিশ্বাস করি আমার যে সাউন্ড ইকুইপমেন্ট আছে বা অন্যান্য সামগ্রীগুলো যেগুলোর মাধ্যমে আমি অ্যাক্টিভিজম করি এগুলো বিশ্বের দামের দিক থেকে বা মানের দিক থেকে উঁচুতে থাকা ডিভাইসগুলোদের মধ্যে অন্যতম। আমি এই সোশ্যাল সাইটস গুলো থেকে কি পরিমাণ রেভিনিউ পাই? খুবই সামান্য। আপনারা দেখবেন আমি যে
ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশন দেই সেখানে কোনো সেন্সরশিপ থাকে না। অর্থাৎ খুন, সন্ত্রাস এগুলো লিখতে গেলে আমি কোথাও স্টার দেই না। যেখানে বাংলাদেশের বাঘা, বাঘা সংবাদ মাধ্যম তারাও ভয়ে কাঁপে, স্টার, স্পেস ব্যবহার করে। আমি কোনো কিছুই ব্যবহার করি না। যার ফলে আমার অনেক ভিডিওই মনিটাইজ হয় না। আমি মনিটাইজেশনের কাঙ্গাল না। আমি আর্ন করাকে ওইভাবে প্রেফারই করি না। কিন্তু কিভাবে আমি এত টাকা কোথায় পেলাম যে এই সকল ডিভাইস কিনলাম? ওই যে জরিমানা। দেখেন এই অশিক্ষিত মূর্খ স্প্যামাররাই কিন্তু আমাকে সমৃদ্ধ করে দিল। আমি আমার ব্যক্তি জীবনে যে কাজের সাথে যুক্ত, যে পেশার সাথে যুক্ত সেখান থেকে যে পরিমাণ পারিশ্রমিক আমি পাই তা দিয়ে আমার ব্যক্তি জীবন খুব স্বাভাবিকভাবে চলে যায়। বেশি থাকেও না, আবার কমও থাকে না। কিন্তু সেই টাকা থেকে আমি কখনোই এত উন্নত মানের ডিভাইস ব্যবহার করতে পারতাম না। স্প্যামাররাই তাই করেছে। অত কিছু বুঝতে হবে না। আপনারা যদি আমার ভিডিওর কোয়ালিটির সাথে অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিওর কোয়ালিটির আপনি তুলনা করেন, তাদের টিমের সাথে তুলনা করেন, তাদের বাজেট তুলনা করেন, তারা কত টাকা দিয়ে ক্যামেরা হায়ার করে, কী লেন্স ইউজ করে, আপনারা বুঝে যাবেন যে আমি একা ওয়ান ম্যান আর্মি কী ধরনের ডিভাইস ব্যবহার করছি এবং সেগুলো কতটা উন্নত প্রযুক্তির আউটপুট কতটা চমৎকার। যেহেতু প্রফেশনাল কেউ এডিট করেন না, আমিই করি, তাই অত আপনারা বিভিন্ন ধরনের ইফেক্ট আপনারা এই ভিডিওতে পাবেন না, অ্যানিমেশনের কাজ পাবেন না, ভবিষ্যতে পাবেন। তো এই সমৃদ্ধ করল কারা? স্প্যামাররা। এইবার আসেন আমি তাদেরকে এই জরিমানার পরে কি করেছি? দেখেন ওরা বলে আমি ফেসবুকে টাকা দেই করি। আচ্ছা আমার টুইটার, আমার ইউটিউব চ্যানেল কেন ওরা নষ্ট করতে পারে না? তাহলে কি আমি ওইখানেও টাকা দেই? না। মামারা আমি উচ্চ আদালতের ওই কাগজ নিয়ে যখন আমার সাথে তোমরা ইউটিউবে ফাতরামি করছিলা, একদিনে ৫০ টার বেশি স্ট্রাইক দিছিলা, আমি তাদের দেখাইছি। দেখো এই কোম্পানি কিন্তু আমাকে এইভাবে জরিমানা দিছে, এই কারণে আমি ভিকটিম। তারপরে আমি কিন্তু একটা প্রবাদ আছে না যে চেনা বামনের পৈতা লাগে না? তো আমি একটা পরিচিত লোক। ওইভাবে না যে আমি একটা সেলিব্রিটি, আমি কোনো একটা হনু, আমি সেটা বলব না। আবার তুচ্ছ কোনো ব্যক্তিও না। আমার ব্যাপারে যখন আমি অভিযোগ করি, আমার ক্ষতির ব্যাপারটি তাদের জানাই, তারা কিন্তু এটা নিয়ে ইনভেস্টিগেশন চালায়। গুগলে সার্চ করলেই তো চলে আসে আমি কে, কী করেছি। তো তারা এইটা খুব সাবধানে ডিল করে। ধরেন আমি ইউটিউবকে অভিযোগ করলাম। ইউটিউব এর কোনো একজন এমপ্লয়ি সেটা ডিল করলো এবং আমাকে পাত্তা দিল না। আমাকে আমার অধিকার ফিরিয়ে দিল না। আমি তো তাদের বিরুদ্ধে মামলা করব, তারা জরিমানা দেবে এবং তার কোম্পানি যখন একটা মোটা অঙ্কের জরিমানা দিল আমারে, দেওয়ার পর তো দেখবে এটা কোন এমপ্লয়ি ডিল করছিল, সেই এমপ্লয়ির চাকরি থাকবে কিনা সেটা আপনারা হিসাব মিলিয়ে নিন। কারণ তার কোম্পানি এত টাকা জরিমানা দিচ্ছে। যাই হোক, এগুলো ডিটেইলে এত বলা যাবে না, বুঝে নিন। টুইটারের ক্ষেত্রে তাই যে সবকটা সাইট এই কারণেই আমার নিরাপদ। ওরা কিন্তু কোথাও ক্ষতি করতে পারে না। শুধু ফেসবুক না, সারা জীবন গামলা দিয়ে কিছু করতে পারবে না, আগে করছে। আমি এখন ওদের পেজে যেয়ে বলে আসি তোমাদের পেজ মুছে যাবে এবং মুছে যায়। লালরনির আমি বলছিলাম না, আর অন্যান্যগুলোরে এখনও বলে রাখি, বাংলাদেশে সাইবার সন্ত্রাসী থাকবে না। এইটা তোমরা খুব ভালো করে মনোযোগ দিয়ে মাথায় ঢুকে নাও এবং দেখতে থাকো। আমি এটা কারোর হুমকি দিই না, কারণ আমি হুমকি দেওয়া প্রয়োজনই মনে করি না। যেটা আমি পারবো সেটা আমাকে হুমকি দিতে হবে কেন? এটা আমি তোমাদের জাস্ট ওয়ার্ন করছি যে হ্যাঁ আমি এটা করবো, তোমরা মাথায় রেখো, পরে হিসাব মিলাবা কেমনে আমি যদি এটা না বলি। তো এভাবেই আমি আমার সোশ্যাল সাইটগুলোকে সিকিউর করছি এবং এই সাইবার সন্ত্রাসীদেরকে পরিচয় করে দিয়েছি বিভিন্ন প্ল্যাটফর্মকে, যে দেখো ইউটিউব এরা সন্ত্রাসী, দেখো ফেসবুক যেহেতু এদের পেজ বা দোকান ফেসবুকে, এরা ফেসবুকের মাধ্যমে ব্যবসাটা করে, বিভিন্ন মানুষকে হুমকি ধমকি দিয়ে তাদের প্রমোশন চালায়। ফেসবুকে বিশেষ করে দেখেছি এরা সন্ত্রাসী। ফেসবুক আমার সাথে কোঅপারেট করছে, তারা ভালো করে স্টাডি করছে, ফলে তারা এই সিদ্ধান্তগুলো নিচ্ছে। আর যদি আমি চাইলেই কারোর পেজ নষ্ট হয়ে যেত বা টাকা দিতাম, তাহলে তো আব্বাসি, আজহারি এদের পেজ থাকতো না। এরা তো সন্ত্রাস ছড়ায়, তাই না? আমি এইভাবে কারোর ক্ষতি করার পক্ষে না। আব্বাসি, আজহারের তো ভালো জায়গায় ধাক্কা দিছি। তারা ইউরোপে, আমেরিকাতে গেছিল টাকা পয়সা ইনকাম করার জন্য, সো কল্ড ওয়াজ মাহফিলের মাধ্যমে। ওইখান থেকে লাথি মাইরা বাইর করে দিয়েছে না? কে করছে? করছি তো। এটা তো সবাই জানাই বুঝাই করছি। যারে যেখানে ধাক্কা মারতে হয়। অনেকে বলছে রাজীব ফারহান, তার আমি অ্যাকাউন্ট নষ্ট করলাম না। কারণ রাজীব ফারহান কি ফেসবুক দিয়ে কিছু নাকি? সে তার একটা জায়গা আছে, সে ইউনিফর্ম পরে, সে একটা পোস্ট হোল্ড করে। তারে যা দিছি এটার ফলাফল যখন আসবে সে সারা জীবন আমার কথা মনে রাখবে। রাজীব ফারহান মানে সে একটা গ্যাং চালায়, তার আন্ডারে বেশ কিছু সাইবার সন্ত্রাসী আছে। আমি সেটা জায়গা মতো পরিচয় করে দিছি। রাজীব আন্ডারস্টিমেট করছে আমারে। রাজীবকে এই যে সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, বর্তমানে সে কি পররাষ্ট্রমন্ত্রী, সে আমার সাথে ২০২০ সালে কি করছিল? ব্যক্তিগত জায়গায় হাত দিছিল, আপনারা তো সাক্ষী। তারপরে কি করছে? আপনারা গুগলে যাবেন, লিখবেন আসাদ নূর স্পেস OHCHR। OHCHR হচ্ছে ইউনাইটেড নেশনসের হিউম্যান রাইটস উইং। তারা আমাকে নিয়ে ১২ পৃষ্ঠার একটা স্টেটমেন্ট দিছে, যেখানে হাসান মাহমুদ সহ বাংলাদেশ সরকারের যে সাপ্রেশন আছে, হাসান মাহমুদের ক্ষমতার অপব্যবহার করে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টদের যে ক্ষতি সে করেছে, সেগুলোর বিস্তারিত বিবরণ আছে। আমি সম্ভবত একমাত্র বাংলাদেশি যাকে নিয়ে ১২ পৃষ্ঠার স্টেটমেন্ট দিয়েছে জাতিসংঘ। এটা আমার মুখের দাবি না, আপনারা এটা নিয়ে পড়াশোনা করে দেখেন।
যেখানে আমি একটা মন্ত্রীরই পাত্তা দিই নাই, তারই গোনায় ধরি নাই, সেখানে রাজীব ফারহানের মতো এক পুলিশ সুপার, ওর যে কি অবস্থা হবে নিজেও বোঝে নাই। আরও তার ব্যক্তি জীবনে সে তার লাগাতো ভাই কে কে, কোন কোন অফিসে যাইয়া কারে কারে কার কার সাথে শোয়, এবং এই বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের এরকম পেজ নষ্ট করে দিয়ে তাদের শোয়ার বদলে ঠিক করে দেওয়ার ফন্দি ফিকির করে, এগুলোকে আমি জানি না। আচ্ছা, আর একটু সহজ করে বলি, এই যে নাতালিয়া অ্যান্ড হাবিব এই যে পেজটা আছে দেখেন, সেখানে কিন্তু সে মেনশন করছে যে তার পেজ ঠিক করে দিয়েছে কে, রাজীব ফারহান, ফাতিন বাগদাদি, এই চোরা আরও কয়েকটা। এইটা কিভাবে করছে? এই ফাতিন টাতিন যারা আছে সবাই কিন্তু এই রাজীবের চেলা, তার গ্যাংয়ের সদস্য। এরা বিভিন্ন ছদ্মনামে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর যাদের হাইপ বেশি, যাদের আর্নিং বেশি, তাদের ফেক রিপোর্ট মারে। এবং তারা যেহেতু বাংলাদেশ থেকে এই রিপোর্টগুলো যায় সাইবার সিকিউরিটি ডিপার্টমেন্টে যে আছে তার সাথে যোগাযোগ করে, অর্থাৎ রাজীবের সাথে যোগাযোগ করে। রাজীব করে কি, এই ফাতিনদের দেখায় দেয়। ফাতিনরা যারা বড় ক্রিয়েটর তাদের এগুলো ঠিকঠাক করে দেয়, কারণ জানে ওখান থেকে সে টাকা দেবে। আর যারা টাকা দেবে না এমন মনে করে তাদের সাথে সরাসরি চুক্তি করে, লাখ টাকার উপরে চুক্তি। তারপরে এই ফাতিন ফাতিন যারা আছে এদের অ্যাকাউন্টে সেই টাকাগুলো নেয়, সেইখান থেকে টাকাগুলো তারা কিছু রাখে আর বড় অংশটা রাজীবকে দেয়। এবং চিন্তা করেন, এই পুলিশ অফিসার এই ধরনের চোর ছ্যাচর নেশাখোরদের সাথে 5 স্টার হোটেলে জন্মদিন সেলিব্রেট করে, তার অফিসে অর্থাৎ গোয়েন্দা যে কার্যালয় আছে ডিটেকটিভ ব্রাঞ্চে, সেইখানে নিয়ে তাদের দিয়ে কেক কাটায়, কত ধরনের খোশ গল্প সেখানে তাদের বসায়। তো এত এত এভিডেন্স এমনি এমনি চলে যাবে। তার পুরো সিন্ডিকেট আমি জানি, তারা কপিরাইট মারায় এবং টাকার বিনিময়ে এই রাজীব ফারহানের আন্ডারে থাকা লোকজন বা আরও কয়েকটা পুলিশ আছে, তাদের ব্যাপারে এখন ইনভেস্টিগেশন চলছে। তো তারা এইভাবে মানুষের কাছ থেকে টাকা হাতায় এবং অন্যান্য ফেমাস যদি নারী কন্টেন্ট ক্রিয়েটর হয় তার কাছ থেকে টাকা নেন, তার সাথে শোয়। শর্ত হচ্ছে যে আমার সাথে রাত কাটাবা, তোমার এটা ঠিক করে দেবো। তো সেই সিন্ডিকেটগুলো আমি ভেঙে দিছি। শুধু ভেঙেই দেই নাই, আমার কিন্তু রাইটস ম্যানেজার নাই, তারা আমার কোনো ক্ষতি করতে পারে না। এই স্প্যামারগুলো এত নিম্নমানের অশিক্ষিত, মূর্খ, চুনাহাগা মুমিন যে তারা কোথায় যে কি অ্যাটাক করে নিজেও জানে না। ডয়চে ভেলে আমাকে নিয়ে এই সংবাদ প্রচার করেছিল। সেখানে আমার একটা ছবি ব্যবহার করেছে। আপনারা জানবেন, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম কোনো ছবি ব্যবহার করতে গেলে ওই ছবির যার রাইটস আছে তার কাছ থেকে লিখিত অনুমতি নেয়, লিখিত রাইটস নেয়। তো সেই জায়গায় যখন যে কপিরাইট মারছে বাংলাদেশের স্প্যামাররা, তারা এটা কিভাবে ডিল করছে? সে তো আর ওই বাংলাদেশের ওই কোনো একটা মানে সো কল সংবাদ মাধ্যম না, জার্মান সংবাদ সংস্থাকে তারা কপিরাইট মারছে। তো সেইটা একটা আমার বড় এভিডেন্স ছিল, যেটা আমি কোর্টে শো করার ক্ষেত্রে খুবই উপকার হয়েছে। তো এই মোমেনরা কত বড় মূর্খ, ডয়েচে ভেলের কপিরাইট মারে কি, ওরা আমাকে সোশ্যাল মিডিয়া থাকতে দেবে না। উল্টা হয়েছে না, এখনই ওরা সোশ্যাল মিডিয়াতে নাই। কি অবস্থা, কি কান্নাকাটি। আবার দেখেন, আমার এই ওয়েবসাইটে তারা বহুবার অ্যাটাক করছে। সর্বশেষ অ্যাটাকটা যখন করছে আমি সেটা ঠিক করার চেষ্টা করি। আপনারা জানবেন ওয়েবসাইট রিস্টোর করা খুব কঠিন কিছু না, অন্ততপক্ষে ফেসবুক, ইউটিউব, টুইটারের চেয়ে অনেক সহজ। আমি এইবার এটাকে রেজিস্টার করছি না কেন? আইপেজ আর আমি এটা বোঝাবুঝি চলতেছে, ওইখান থেকে কত জরিমানা পাবো সেটা পরে পাওয়ার পরে বুঝাই দেবো। যাই হোক, এই ফাতরামিগুলো তারা করে। আমার যখন পেজ হ্যাক করছিল সর্বশেষবার, তখন ফেসবুক টিম আর আমরা কনফারেন্সে বসে বসে মজা দেখতেছিলাম যে কারা ঢুকতেছে, কি কি করতেছে। এবং ওরা অবাক হয়ে গেছে যে ওরা যদিও অ্যাডমিন নতুন করে ঢোকানো বন্ধ করেছিল, ওরা কত বড় ছ্যাঁচড়া, কিভাবে গ্রুপ খুলে অ্যাডমিন ঢোকায় সব তারা দেখছে। ওরা তাজ্জব হয়ে গেছে যে এরা কারা এইভাবে মিসইউজ করে। রাজীব ফারহান সরকারের চ্যানেল ব্যবহার করে, হ্যাঁ, সরকারি ভুয়া ডকুমেন্ট বানায়া ফেসবুকে রিপোর্ট করে আমার পেজ হ্যাক করায়। এগুলো দেখে আমরা অবাক হয়েছি যে সরকার কত বড় নির্বোধ, যে কাদের হাতে এইসব টুলস দিয়ে দেয়, এইসব অ্যাক্সেস দিয়ে দেয়, যারা কিনা জঙ্গি পালে, যারা কিনা রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে অন্যের ক্ষতি করে, যেটা একটা দেশের সম্মানহানি হবে। তো তারা এটা করছে, কার বেনিফিট হয়েছে? আমার। এইটাকে এই বাঙ্গু স্প্যামাররা বুঝবে। যাই হোক, এ সকল সন্ত্রাসীদের কারণে আমি বাংলাদেশে অন্য একটা জগৎ জানতে পারছি। কি সেটা? বাংলাদেশের যারা টপ ক্রিয়েটর আছেন, কন্টেন্ট ক্রিয়েট করেন, তাদের মধ্যে আপনারা জানেন 95% বা 90%ই মুসলমান। সেই ব্যক্তিদের মধ্যে একদম টপে থাকা, আমি নাম বলবো না, প্রায় 20 জনের বেশি আমার সাথে প্রথমে ইমেলে যোগাযোগ করেছেন, তারপরে কথা হয়েছে অনেকের সাথে। তারা আমাকে ধন্যবাদ দিয়েছেন। ব্যক্তিগতভাবে তারা যে আমাকে পছন্দ করেন না সেটাও জানিয়েছেন, যেহেতু আমি নাস্তিক। এবং আমার পেজ হ্যাক হওয়ার পরে থেকে আমি কিভাবে ডিল করেছি, কিভাবে ওদের ধ্বংস করে দিচ্ছি, এইটাতে তারা বেশ খুশি হয়েছেন। তারা জানিয়েছেন যে দেখেন, এই সাইবার সন্ত্রাসীগুলো আমাদেরকে এইভাবে ক্ষতি করেছে, তো আপনি এদের উচিত শিক্ষা দিয়েছেন বলে আপনাকে ধন্যবাদ। তো সেই ব্যক্তিদের সাথে আমার একটা খুব সুন্দর সম্পর্ক হয়েছে, এটা একটা বড় পাওয়া। এবং সেই সাথে এই স্পামাররা যে আসলে ব্যর্থ, এরা যে কোনো কাজেরই না, হুদাই কামে মানে হুমকি ধমকি দেয় এবং শক্তের ভক্ত নরমের জম, এটাও তারা বুঝতে পারছে। পরবর্তীতে এদের মানে এদের এই যে ফাপড়, এটা টিকবে কিনা সেটা একটা বড় কথা, আপনারা দেখতে থাকুন। আমি এই স্পামারদের বলতে চাই, ভাই ঠিক আছে, তোমরা এখান থেকে ইনকাম করবা, করো, অসুবিধা নাই তো। মানুষের ব্লু টিক বানাইয়া দাও,
টাকার বিনিময়ে। ওইখানে বোধহয় ৯০০-১,০০০ টাকা লাগে। তোমরা ৫০০ টাকা বেশি নাও, করো। অনেক মানুষই তো অনেক কিছু করতে পারে না। তাদের সেই সাহায্যগুলো করো। অন্যের ক্ষতি কইরা, কপিরাইট মাইরা তাদের কাছে চান্দা চাও। টিকতে পারবা? সোশ্যাল মিডিয়ায় টিকতে পারবা না। নিশ্চিত থাকো। নিশ্চিত থাকো তোমরা কেউ সোশ্যাল মিডিয়ায় পেজ দিয়া যে আমি অমুক টিম, এই করব সেই করব, হ্যাঁ? এটা পারবা না। কোনো নাস্তিক সমকামীদের ক্ষতি তোমরা করতে পারবা না। মোল্লা মুর্শিদের ব্যাপারে তোমরা কি করবা, অন্য কারোর ব্যাপারে কি করবা, সেটা তোমাদের ব্যাপার। কিন্তু কোনো নাস্তিক সমকামীদের বা ভিন্ন মতের মানুষদের ক্ষতি তোমরা করতে পারবা না। এমনকি বাংলাদেশের যারা রিলিজিয়াস মাইনরিটিস আছেন, তাদেরও যদি তোমরা কোনো ক্ষতি করো, আমি তোমাদের নিশ্চিহ্ন করে দেবো। আমি করব না, অথরিটি করবে। কিভাবে করাইতে হয় এটা আমি জানি। এই স্প্যামারদের মধ্যে অনেকেই বলে, "হ্যাঁ, তুমি আমাদের ধর্মে আঘাত দিছো তাই আমরা এটা করছি।" এটা জাস্টিফাইড না। আমি একটু পেছনে যাই, তার আগে তোমাদের কথাটাই বলি। তোমরা আমার পেজ নষ্ট করছো না? প্রচুর নষ্ট করছো। এখন যখন তোমাদের সাথে উল্টা হচ্ছে, মানে যেটা জিন্দেগিতে তোমাদের সাথে হয় নাই, তোমরা এক টিম আরেক টিমের সাথে মারামারি করছো। দেখা গেল যে কি যেন লাল রনি করছিল সাইবার ৭১ কার সাথে, একে অন্যের ক্ষতি করছে, একে অন্যের পেজ ডিসেবল করছে। তোমরা ফিরে আসছো। আমারটা ভিন্ন। তোমরা শুধু নিবা, দিতে পারবে না কিছুই। মানে তোমরা গর্তে লুকাইতে বাধ্য হবা। রিটার্ন এদিকে কিছু আসবে না। কোনো মিশন কাজ হবে না। লিখে রাখো। হ্যাঁ? এই ভিডিওটা দেখে কান খুলে শুনে রাখো। যেই গলাবাজি করবা শেষ, থাকবা না। তো এইসব থেকে তোমরা কি পাইলা? এখন বলতেছো, "না, না, না আপনি এটা করছেন কেন? জাস্টিফাই করতে আসো যে এই কারণে করছি। আমরা করব না আপনি যদি না করেন।" তোমাদের পৌঁছে কে? তোমরা তো এখন এসে এই সুর নরম করছো। ঠেলা খাওয়ার পরে যখন বুঝছো যে আমি কি জিনিস। এইবার আসি তোমাদের মোল্লা মুর্শিদের ব্যাপারে। এটা আজকে শুরু হয় নাই। তোমরা আমাকে কবে থেকে চেনো? একটু ভালো করে মনে করে দেখো তো ২০১৬ সালের আগে আমার কোনো ভিডিও দেখছো কিনা? দেখো নাই তো। আমি ২০১২ সাল থেকে ব্লগে লিখি। টুকটাক লিখতাম। এত বেশি না। সর্বপ্রথম আমার বিরুদ্ধে মামলা করছে কে? চরমোনাই। কেন মামলা করছে? তাদের অভিযোগ আমি তাদের নবীরে নিয়ে কটূক্তি করছি, ইসলামে আঘাত দিছি। পুরোই মিথ্যা কথা। আমি এই চরমোনাইয়ের পীরের ছোট ছেলে রেদওয়ান বিন ইসাক একটা ফ্রড কোম্পানি খুলছিল এমএলএম নাম এইমো কর্পোরেশন, সেখান থেকে কোটি টাকা মাইরে দিয়েছে। এটা আমার কথা না, সংবাদ মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তো ধর্মের ব্যানারে তার সে সকল ভাওতাবাজি আমি তুলে ধরছিলাম ভিডিওতে। ফলে চরমোনাই আমাকে একটা মিথ্যা অভিযোগ করে, মানে আমি ইসলামে আঘাত দিছি এইসব বইলা মামলা করে দিল। সেখানে শেষ না। এর আগের যে ঘটনাগুলো, আমি ভিডিওতে কেন আসছি? মামলা তো করছি ঠিক আছে, আমি আরও আমার ভিডিওর যে ভাষাগুলো বদলাই ফেলছি, আরও কঠিন করছি। এর আগে যাদের হত্যা করছেন, প্রথম রাজীব হায়দার এবং অভিজিৎ রায়, এর মাঝখানে অনেককে বা আরও হয়তো করবেন। সেই মানুষগুলোকে কেন হত্যা করলেন? আমি তো ভিডিও তৈরি করার লোক না। আমি জীবনে ভাবিই নাই ভিডিও তৈরি করব। তখন আমি ভাবছিলাম এই সন্ত্রাসীদের দমন করতে হলে আমাকে ভিডিওতে আসতে হবে। আসলে সন্ত্রাসী হামাসের মতো এরা বোকা। প্রথমে রকেট মারে, তারপরে যেটা আসে ওইটা নিয়ে কান্নাকাটি করে, "আয়, আয়, আয় আমার এই করলো।" মোল্লারা প্রথমে আমার আঘাত করছে। আমি তারপরে তাদের ব্যাপারে কঠোর হয়েছি। এখন তারা বলে যে আমাদের লুঙ্গি খুলে দিচ্ছে। এই আজহারি আব্বাসী সহ অন্যান্য মোল্লা মুন্সিরা বিশ্বের কোনো উন্নত দেশে গিয়ে ধর্ম ব্যবসা করতে পারতেছে না, দেশেও তারা টিকতে পারতেছে না। আপনারা দেখছেন তো কতগুলোরে আমি পেটে লাথি মারছি, তাদের ওয়াজ ব্যবসা বন্ধ করেছি। তারেক মনোয়ার সহ আরও আব্দুর রাজ্জাক, কয়টার নাম বলবো? ভবিষ্যতে আরও অনেকে হবে। তো এরা এখন কান্নাকাটি করে। হ্যাঁ, এই যে হামাস বোম মাইরে এখন গর্তে লুকাইছে, আবার ভিকটিম কার্ড, হ্যাঁ আমাদের মারতেছে, এই করতেছে। আঘাত করছো কেন তুমি আগে? এখন তোমার নবী নিয়ে এত চিন্তা, তখন আমাকে মামলা দিলা কেন? আমাকে দেশ ত্যাগ করাইলা কেন? তসলিমা নাসরিন, হুমায়ুন আজাদদের দেশ ত্যাগ করাইলা কেন? আসিফ মহিউদ্দিনের উপরে কোপ মারলা কেন? সেসবের জবাব দেবা না? না, স্প্যামাররা আমার এই জিনিসগুলো নষ্ট করছো, অ্যাকাউন্ট পেজ, এখন কান্দো কেন? কোনো ছাড় হবে না। বরং এই সর্বশেষ দেখছেন আপনারা, ১ বছর আগেও কিন্তু আমি এত কঠিনভাবে সমালোচনা করতাম না ধর্মের। এখন আরও অনেক গুণ বেশি করছি না? কারণ কি? স্প্যামাররা এসে ছ্যাঁচড়ামি করছিল, পেজ হ্যাক করছিল, ধুইয়ে দিছি মোহাম্মদরে। কেন দিছি? ছ্যাঁচড়ামি করতে আসছে। ভবিষ্যতে এরকম চলবে। তবে হ্যাঁ, এদের অনেকটা যদি আমি নির্মূল করতে পারি, ঠান্ডা হয়, তখন আমিও আমার টোন অনেকটা ঠান্ডা করব। আমি আসলে মানবাধিকার রক্ষায় অনেক কাজ আমার পড়ে আছে, সেগুলো আমার করতে হবে। সুতরাং এই ধরনের ছ্যাঁচড়া, এই ধরনের বাটপারদের নিয়ে তো আসলে বেশি দিন পড়ে থাকার সময় নেই। যাই হোক, আশা করি এই সাইবার সন্ত্রাসীরা এখান থেকে একটা মেসেজ পেল। তাদের মনে অনেক কুরকুরি ছিল। তাদের মাথায় যদি বিন্দু পরিমাণ কোনো বুদ্ধিশুদ্ধি থাকে, পড়াশোনা তো নাই, সারাক্ষণ নেশা-ফেশা করে। এই নেশা-ফেশা ছেড়ে যদি নিজেকে একটু গ্রুমিং করে, নিজেকে একটু ডেভেলপ করার চেষ্টা করে, ঠিক বেঠিকের পার্থক্য বোঝার চেষ্টা করে এবং টিট ফর ট্যাট কী হয় এটাও যদি বোঝে, তাহলে তারা আশা করি বাধ্য হয়ে হলেও ভালো হবে। এবং যে সকল ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন এই ধরনের সন্ত্রাসীদের কাছ থেকে, তাদের মধ্যে যারা সমকামী, বাংলাদেশের অমুসলিম সংখ্যালঘু এবং নাস্তিক, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের মানে এই জিনিসগুলো ঠিকঠাক করে দেওয়ার। আবার অনেকেই একটু ভুলে গেছিলাম যে কন্টেন্ট ক্রিয়েটররা অনেকে বলছেন, "ভাই আমার এই পেজটা নষ্ট করে দিছে, আপনারে আমরা এত টাকা দেবো।"
তো আমি তাদের এন্টারটেইন করি না, কারণ আমি তো স্প্যামার হ্যাকার না, এটা আমার পেশা না। আমি কাউকে টাকার বিনিময়ে সাহায্য করতে পারবো না বা অন্য কোনো গ্রাউন্ডে সাহায্য করতে পারবো না। আপনারা যদি ক্ষতিগ্রস্ত হন, এটা আপনারা মামলা করেন, আদালতে যান, আপনারা তো দেশেই থাকেন। আমি আপনাদের সেই সাজেশন দিতে পারি, কিন্তু আমি ডিরেক্ট চ্যানেলে আমি যেটা করছি সেটা আমি আপনাদের সাহায্য করতে পারবো না। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। সত্যের জয় সুনিশ্চিত। আবার দেখা হবে নতুন কোনো প্রসঙ্গে, নতুন কোনো দিনে। আজকের মতো এখানেই বিদায়।